আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন। সাথী পরিবেশ রক্ষায় সবাইকে আত্মবিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক পণ্যকে পরিবেশের প্রধান শত্রু উল্লেখ করে তা বর্জনের আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজন করে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার 2024 এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নে। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা পরিবেশ ধ্বংসের জন্য মানবজাতিকে দায়ী করেন। আহ্বান জানান পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনের। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবসান। বর্জনটা একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বর্জন করে, এই দুজনের লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি, তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। এবং উৎপাদন বন্ধ করলে যে দুনিয়া অচল হয়ে যাবে তাও না। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। তরুণ প্রজন্ম অসীম শক্তির প্রমাণ গণ অভ্যুত্থান। তাই পরিবেশ রক্ষায় সকল নাগরিকদের পাশাপাশি তরুণরা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রধান উপদেষ্টার। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্তি হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে নাগরিকদের নির্ভর থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছে। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন। প্লাস্টিক পরিবেশের বিষ, এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য। পরে তিনি গাছের চারা রোপণের মধ্য দিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। নৈতিকতার প্রশ্ন উঠায় শেখ হাসিনা আদালত অবমাননা মামলায় রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে শুনানি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি ওয়াই মশিউজ্জামান কে 1 সপ্তাহ সময় দিয়ে পরবর্তী শুনানির জন্য 2 জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল। গত 5 অগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন এই আইনজীবী। তাকেই আবার শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে টিটু বলেন, তাকে আরও যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া উচিত ছিল। এ পরিস্থিতির জন্য তিনি বিব্রত। আর প্রসিকিউটর MH তামিম জানান, স্বেচ্ছায় নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। 2009 সালে আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও কলঙ্কিত হত্যাকাণ্ড পিলখানা বিজিবি সদর দপ্তরে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে একে একে হত্যা করা হয় 57 জন মেধাবী চৌকস সেনা কর্মকর্তাকে। বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের 3য় সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় তদন্তের অগ্রগতি। কমিশন জানায়, সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতায় ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম অবহেলা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে
এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে গোয়েন্দা ব্যর্থতার স্বরূপ ও কারণ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস বিদ্যমান হয়েছে। এর বিষয়ে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ফজলে নূর তাপস, শেখ সেলিম সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অভিযানের ভাবমূর্তি পূর্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিদেশি সংশ্লিষ্টতা সম্পর্কে ভুক্তভোগী ও প্রত্নতাত্ত্বিক কাছ থেকে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগ দেওয়ার বিষয়ে প্রচার করা হয়। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এই পর্যন্ত যে অগ্রগতি সাধিত হয়েছে শাকিলা করিম, RTV, ঢাকা। শহীদ পরিবারের রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার লক্ষ্যে দ্বিতীয় পর্বের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দুদিন বিরতির পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছতে পারেনি। এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। আজ আলোচনা হচ্ছে 5টি মূল বিষয়ের উপর। আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, বহু ত্যাগের বিনিময়ে এখানে সবাই বসেছে। রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। সবাই মিলে জুলাই আন্দোলন করতে পেরেছে, পরিবর্তনও ঐক্যবদ্ধভাবে করতে পারবে। জুলাই মাসের মধ্যে সনদ করতে চায় কমিশন। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না এটা হতে পারে না। সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, জানাবেন বৈঠকে সব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে কিনা, আর এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? সাথী, যেমনটি বলছিলেন, প্রায় 32টি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছেন এবং আপনি জানেন এর আগে বেশ কয়েক দফা রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে একমত হওয়ার জন্যই এই বৈঠকগুলো হয়ে আসছে এবং আজ যে বৈঠকটি হচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় ধাপের 6ষ্ঠ দিনের বৈঠক। এর মধ্যে কিন্তু 2 দিন বিরতি ছিল। তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আসলে সময় দেওয়া হয়েছিল তারা যেন নিজেদের মতো আলোচনা করতে পারে এবং ঐকমত্য কমিশনের সাথে যেন সমন্বয়ে আসতে পারে। সেই কারণেই কিন্তু তাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছিল এবং এরপরে আজকে 6ষ্ঠ দিনের মতো তারা বৈঠক শুরু করেছে। সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে এবং স্বাগত বক্তব্যে আসলে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আসলে আমাদেরকে জানিয়েছেন, উনি বলেছেন যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো যেন জাতীয় সনদের যে বিষয়টি সেই বিষয়ে যেন আসলে একমত হন এবং তারা যেন ছাড় দেওয়ার মানসিকতা তাদেরকে আনতে বলেছেন, এমনটি আসলে তিনি বলেছেন। আর উনি যেটি বলেছেন যে জুলাই আন্দোলনে সব রাজনৈতিক দল, সব দলমত আসলে নির্বিশেষে সবাই যেহেতু
ঐকমত্যে ছিলেন, তারা যেহেতু ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়েছিলেন, এখন রাষ্ট্রীয় স্বার্থে, জাতির স্বার্থে আসলে সব বিষয়ে সবাই যেন একমত হন এমনটি আশা করছেন। আর যেমনটি বলছিলাম যে প্রায় 32টি রাজনৈতিক দল অংশ নিয়েছে, সেই কারণে কিন্তু বৈঠকটিও দীর্ঘায়িত হচ্ছে। এখন পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি খানিকক্ষণের মধ্যে হয়তোবা মধ্যাহ্নের যে বিরতি, সেই বিরতিতে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বের হয়ে হয়তোবা গণমাধ্যমের সামনে কথা বলবেন এমনটি জানতে পেরেছি। আর এর আগে যে বৈঠকগুলো হয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলেই আসলে আবারও আলোচনায় বসতে হয়েছে। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে প্রায় 5টি বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এই সহ 5টি বিষয়ের উপর আলোচনা হচ্ছে এবং আসলে বৈঠক শেষ হলেই আমরা জানতে পারবো যে কি কি বিষয়ের উপরে। ধন্যবাদ সাদিয়া। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ভোট প্রভাবমুক্ত ও নিরপেক্ষ করতে পরবর্তী সব স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে। এছাড়া সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন এবং প্রবাসী ভোটার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে। সেই কারণে আমরা বলেছি, এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। সারা দেশে হাত বাড়ালেই মেলে নিষিদ্ধ মাদক। বাজার থেকে ভার্চুয়াল জগৎ সবখানে অবাধে বিক্রি হওয়ায় সব বয়সীরাই হচ্ছেন আসক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা ও সমন্বয়হীনতার এবং গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় পরিস্থিতি এমন নাজুক হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদক নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। রাজধানীর ব্যস্ততম এলাকা কারণ বাজার। দিনে দুপুরে রেললাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক। শুধু কারণ বাজার নয়, রাজধানীতে মাদকের এমন স্পট রয়েছে অনেক স্থানে। মোহাম্মদপুর, বসিলা, জেনেভা ক্যাম্প, মিরপুর সহ বিভিন্ন স্থানে হাত বাড়ালেই পাওয়া যায় নিষিদ্ধ মাদক। পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলেছে অনলাইনে মাদক বেচাকেনা। হোম ডেলিভারির কারণে সহজে আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। মাদকের ছবলে অনেকেই হারিয়েছে নিজের স্বপ্ন। তাদেরই একজন যাত্রাবাড়ির বাসিন্দা সুজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেলেও মাদক কেড়ে নিয়েছে তার সুন্দর ভবিষ্যৎ। বর্তমানে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন তিনি। ড্রিঙ্কস করার চেষ্টা করছিলাম, তো নিতে পারিনি, কারণ ড্রিঙ্কস একটা হার্ড তিতা, তো এর জন্য পরে বলছে তাহলে তুই ক্যানাবিজ এটা খেয়ে দেখতে পারো, সেটা সিগারেটের মতনই। তো ওইটাই আমার জীবনে ফার্স্ট টাইম আমার কাজিনদের পার্টিতে এর মাঝামাঝি যেতে আইসা তখন অ্যালকোহলের প্রতিও একটু ঝুঁকে পড়ছিলাম। তো ওইখান থেকে অ্যালকোহল ঢোকার পরে দুইটা একসাথে হয়ে যাওয়ার পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে গেছিলো। এরপর দেখা গেছে যে কোনো কিছু মনে রাখতে পারতেছিলাম না, পড়ালেখার প্রতি মন বসতেছিল না। দেশে মাদকাসক্তি নিরাময়ে উন্নত চিকিৎসা না থাকায় দিন দিন মাদক সেবীর সংখ্যা বাড়ছে। মাদকাসক্ত নারীদের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে। ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ, অর্থাৎ এই রোগটা যে কোনো সময় রিল্যাপস হইতে পারে এবং যেটা অনেক দিনের রোগ। এখন ধরেন একটা মাদকাসক্ত আমাদের এখানে রিহ্যাব সেন্টারে গেল, সে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসলো, কিন্তু ফিরে এসে কাকে দেখছে? তার সেই বন্ধু, তার সেই সমাজ, সুতরাং তাকে আবার মাদক গ্রহণ করতে বলবে। সুতরাং এটাকে একটা ফলো আপ কন্টিনিউয়াস ট্রিটমেন্ট দরকার। সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। প্রশাসনের উদাসীনতা দেশে মাদকাসক্তি ভয়াবহ করে তুলেছেন বলে জানান বিশেষজ্ঞরা। মাদক মাফিয়া চক্র তো অনেক শক্তিশালী, তাদের অনেক অস্ত্রশস্ত্র, তারা অনেক শক্তিশালী, তারা উপরের লেভেলের সাথে অনেক যোগাযোগ। সুতরাং এই যে একটা
মানে তাদের গডফাদার, এই গডফাদারকে আপনার যদি আমাদের ধরতে হয় তাহলে কিন্তু সেরকম আবার আরেকটা গডফাদার সরকারের মধ্যে থাকতে হবে যারা আরও শক্তিশালী। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের পাশাপাশি সামাজিক প্রতিরোধই পারে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর পর রাস্তায় বিজয় উল্লাস করেছে তেহরানবাসী, উচ্ছ্বসিত ইসরায়েলিরাও। সংঘাতময় এই 12 দিনের 700 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও 10,000 ড্রোন জব্দ করে ইরান, আর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 3 জনের। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে ভিন্ন দাবি পেন্টাগন ও ট্রাম্পের। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। তেহরানবাসীর এ বিজয় উল্লাসের দৃশ্য দেখে বোঝা যায় যুদ্ধবিরতি শেষে কতটা উচ্ছ্বসিত তারা। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর এভাবেই বিজয় উদযাপন করেন হাজারো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরান ও ফিলিস্তিনের পতাকা। আজ আমি এখানে এসেছি শুধু এই কথা জানাতে যে কোনো উপায়ে আমরা ইরানি জাতির সম্মান রক্ষা করব। আমাদের সর্বোচ্চ নেতা আলী খামেনি যে নির্দেশনা দেবেন আমরা তাই মেনে চলব এবং তাকেই সমর্থন দিয়ে যাব। এক সপ্তাহেরও বেশি সময়ের শঙ্কা আর আতঙ্ক ভুলে ইসরায়েলিদেরও বেশ খোশ মেজাজে সমুদ্র পাড়ে সময় কাটাতে দেখা যায়। এ সময় নানা ধরনের খেলাধুলায় মেতে ওঠেন তারা। আশা করছি আর কোনো অ্যালার্ম বাজবে না, কোনো সাইরেনের আওয়াজ শোনা যাবে না এবং সবকিছু শান্ত থাকবে। যুদ্ধবিরতি ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান কত বিশাল এবং কতটা শক্তিশালী এ যুদ্ধে সারা বিশ্ব তা দেখেছে। আর কেউ ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলেও জানান তিনি। ইরানের বিজয় উদযাপনের সময় তেহরানে প্রকাশ্যে উপস্থিত হন IRGC কুদস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। 13 জুন তাকে হত্যার দাবি করে ইসরায়েল। এদিকে তেহরানে গেল 12 দিনে 700 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার ও 10,000 ড্রোন জব্দ করেছে ইরান, আর গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 3 জনের। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মূল পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যায়নি, তবে কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট 2 ব্যক্তির বরাতে CNN জানায় 12 দিনের সংঘাতে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি, আর দেশটির ইউরেনিয়াম তৈরির যন্ত্রপাতি সেন্ট্রিফিউজ এখনো অক্ষত আছে। রয়টার্স বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখনো অপসারণ করা হয়নি এবং তা খুঁজে পাওয়া যাচ্ছে না। রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয় দেশটির পারমাণবিক কর্মসূচি হয়তো 1 বা 2 মাস পিছিয়ে দেয়া গেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তা ধ্বংস করা হয়নি। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের ধারণা ইরানের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে, অবস্থান অজানা থাকায় যেগুলোতে আক্রমণ করা হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান গ্রোসি বলেছেন ইরানের প্রায় 900 পাউন্ড ইউরেনিয়াম কোথায় আছে সে সম্পর্কে অবগত নয় তারা। Our shared mission of atoms for peace is a noble one. ইমতিয়াজ আহমেদ, RTV। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেন। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম পলিটিক্স এ তথ্য নিশ্চিত করে। এ বিষয়ে বাডি কার্টার নোবেল কমিটিকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে এবং বিশ্বের সবচেয়ে বিধ্বংসী পরমাণু অর্জন থেকে বিরত রাখতে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক ভূমিকা থাকার কথা বলা হয়। গাজায় হামাসের হামলায় নিহত হয়েছে 8 ইসরায়েলি সেনা। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 সেনা, এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার সংবাদ মাধ্যম প্যালেস্টিন ক্রনিকলের খবরে বলা হয় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ানো হয়। জানা যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সদস্যরা 2 ভাগে ভাগ হয়ে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়, এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয়।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 86 ফিলিস্তিনি। আহত হয়েছেন অনেকেই। এর মধ্যে ত্রাণ নিতে আসা গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 49 ফিলিস্তিনি। এ নিয়ে ত্রাণ নিতে গিয়ে গেল এক মাসে নিহত হয়েছেন 516 জন। ত্রাণের নামে মৃত্যু ফাঁদ তৈরি করেছে বর্বর ইসরায়েলিরা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে গেল 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র পরিচালিত জিএইচএফ এর ইসরায়েলি বাহিনীর সহায়তায় কিছু এলাকায় ত্রাণ দিচ্ছে, যা 21 লাখ বাসিন্দার উপত্যকাটির অর্ধাহার ও অনাহারে থাকা মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। দাতব্য সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এভাবে ত্রাণ দেওয়ার সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গাজায় ত্রাণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। হাতিরঝিল থানায় হত্যা মামলায় গ্রেপ্তার ইনু, পলক। ভিন্ন মামলায় কামাল মজুমদার, তাজুল ও সাবেক উপ কমিশনার শহীদুল্লাহ। এবং শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় শুরু কলম্বো টেস্ট। 3 অঙ্কের রান না ছুঁতেই ফিরলেন সাদমান, আনামুল, মমিনুল ও শান্ত। দুপুরে সংবাদ দেখছেন আর টিভিতে। আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথী। হাতিরঝিল থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। একই মামলায় হাসানুল হক ইনুকেও গ্রেফতারের আদেশ দেন বিচারক। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। এছাড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলায়, সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামকে পল্টন থানার হত্যা মামলায় এবং জেএমপির সাবেক উপ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে ভাটারা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু এবং কামাল আহমেদ মজুমদার, সাবেক পুলিশ কমিশনার, তাদেরকে বিভিন্ন হত্যা মামলায়, হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে উপস্থাপন করে দরখাস্তটি পর্যালোচনা করে তারা যেহেতু এজাহারনামী আসামি, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। প্রান্তিক মানুষের ক্ষমতায়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হল মাইক্রো ক্রেডিট কনক্লেভ 2025। সকালে রাজধানী দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে ব্যাংকের মাইক্রো ক্রেডিট টিমের কর্মীদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মোর্শেদ। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ডক্টর রফিকুল ইসলাম সহ মাইক্রো ক্রেডিট বিজনেস এর প্রধান মাসুদ রানা এবং মাইক্রো ক্রেডিট সিআরএম এর প্রধান আনিসুর রহমান এবং ব্র্যান্ড ও কমিউনিকেশন ইনচার্জ নাজিয়া খানম কণা। দ্বিতীয়বারের মতো গ্রেন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন শ্রম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। এএফসি নারী এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মিয়ানমার পৌঁছল বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার সকালে দেশটিতে পৌঁছানোর কথা নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারে বাছাই পর্বে সি গ্রুপে শক্তিশালী তুর্কমেনিস্তান, বাহরাইন ও মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে মঙ্গলবার আফিদা খাতুনকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করে বাফুফে। আগামী 29 জন বাহরাইনের বিপক্ষে হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। 2 জুলাই মিয়ানমার ও 5 জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফিদা খাতুনের দল।
দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।